আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ঢাকা বোর্ডের সব সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করব। তো ঢাকা বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নে ক নাম্বার বলা হয়েছে x প্লাস 1/x ইকুয়াল 5 হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 5। এখন আমরা এইটা নির্ণয় করতে হলে এখন আমরা দেই, সুতরাং x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এইটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হবে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, এ হলো গিয়ে এক্স প্লাস 1/x, বি এ মাইনাস বি। তো এখন এইটার মান আমরা দেওয়া আছে, আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। এইটার মান নির্ণয় করতে হলে সবসময় আমরা একটি সূত্র দিয়ে নির্ণয় করি, সেটি হলো আমরা এখানে লিখব x মাইনাস 1/x হোল স্কোয়ার এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4a বি। এই সূত্রটি এখান থেকে আসছে, a মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি। এটা সূত্র না, এটা অনুসিদ্ধান্ত নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা এটার মান জানি, এটার মান 5, এটার মান 5 স্কোয়ার মাইনাস 4, এটা কাটাকাটি যাবে, 4 থাকবে। 5 স্কোয়ার পঁচিশ মাইনাস 4, এখানে থাকবে 21। এখন আমরা সুতরাং দিয়ে x মাইনাস 1/x, এই যে স্কোয়ার আছে এটা এই পাশে গিয়ে রুট হবে, প্লাস মাইনাস 21। তো এখন আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি। আমরা এখানে এইটার মান তো দেওয়া আছে 5 ইন্টু প্লাস মাইনাস √21। এইটার উত্তর আমরা পেয়ে যাব প্লাস মাইনাস 5 √21। এটাই হলো দিয়ে এটার আনসার। এখন আমরা ক নম্বর প্রশ্নটি সলভ করব। তো ক নম্বরে দিয়ে বলা হয়েছে p প্লাস 1/p ইকুয়াল 4 হলে, ক নাম্বার p প্লাস 1/p ইকুয়াল 4 হলে p টু দি পাওয়ার 6 প্লাস 1/p কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তো এটা আগেরটার মতো প্রথমে লিখব দেওয়া আছে p প্লাস 1/p ইকুয়াল 4। এখন আমরা ডাইরেক্ট এটি লিখে ফেলবো। সুতরাং p টু দি পাওয়ার 6 প্লাস 1/p কিউব। তো এখন আমরা লিখব সুতরাং p টু দি পাওয়ার 6 প্লাস 1/p কিউব। এখন এইটা মানে p কিউব p6 এর নিচে আছে, 1 এর নিচে আছে, তাই আমরা লিখি p টু দি পাওয়ার 6/p কিউব প্লাস 1/p কিউব। এখন p6/p3 মানে এই 6 থেকে পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ যাবে, এখানে আমরা পাবো p কিউব প্লাস 1/p কিউব। এখন এইটার সূত্র হলো গিয়ে p প্লাস 1/p হোল কিউব, এটা সূত্র না অনুসিদ্ধান্ত,
minus 3 a b into p plus 1 by p. তো এখন আমরা মান বসাবো। এটার মান 4 কিউব মাইনাস 3, এটা কেটে যাবে, ইন্টু এটার মান পেয়েছি 4 ইন্টু 4 টু দি পাওয়ার কিউব। 4 এর কিউব করলে আমরা পাই 64 মাইনাস 3 4 12। 64 থেকে 12 গেলে থাকবে 52। এইটাই আমাদের আনসার। তো 4 নম্বরের আনসার আমরা পেলাম 52। এখন আমরা ক নাম্বারটি সলভ করব। তো ক নম্বরে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ক নম্বরে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো। গ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ করো। p to the power 4 minus 27 p square plus 1। বুঝতেছো? তো আমরা প্রথমে a minus b হোল স্কয়ারের সূত্র, এইটার সূত্র বানানোর চেষ্টা করব। a square minus 2ab plus b square। তো এটা সূত্র, আমরা এটাকে p স্কয়ার লিখতে পারি। p স্কয়ার, এটাকে আমরা p স্কয়ার লিখতে পারি। p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 a হলো গিয়ে p স্কয়ার, b হলো গিয়ে 1 প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র পেলাম। এখন আমাদের এটার মান ঠিক আছে p স্কয়ার হোল স্কয়ার। তো p স্কয়ার হোল স্কয়ারে যদি আমরা এটা পাওয়ারে গুণ হবে, p টু দি পাওয়ার 4 থাকবে, এটাও জায়গাতে হবে, এটাও জায়গাতে হবে। কিন্তু আমাদের এখানে আছে 27 p স্কয়ার, আমরা এখানে লিখছি 2p স্কয়ার। আমাদের আরো 25টি মাইনাস 2p মাইনাস 25টি p স্কয়ার লিখতে হবে। মাইনাস 25 p স্কয়ার, এখানে মাইনাস 25টা, এখানে মাইনাস 2টা। তে 25 আর মাইনাস 2 27 মাইনাস p স্কয়ার হবে। তো আমরা এখানে এই যে এটা একটা সূত্র হবে, এটা সূত্র হলো গিয়ে এইটা। তো এইটা হবে a আমরা জানি p স্কয়ার মাইনাস b হলো গিয়ে 1 হোল স্কয়ার। তারপর 25 p স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 5p হোল স্কয়ার। এবার এখানে আবার আরেকটা সূত্র হয়ে যায়, এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি প্রথম a লিখবো, a প্লাস b a মাইনাস b। তো এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি p স্কয়ার প্লাস 5p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 5p মাইনাস 1। এটাই হলো গিয়ে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা 3টি কোয়েশ্চন সলভ করলাম। তারপর আমরা ঘ নাম্বার কোয়েশ্চনটি সলভ করব। তো আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করেছি। এখন ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব। তো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 12% প্রতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 12। ঘ নাম্বার 12% প্রতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য বলা হয়েছে 264 টাকা। 264 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। দ্রব্যটির ক্রয় মূল্য
দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে বিক্রয় মূল্য, দেওয়া আছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া আছে 264 টাকা এবং ক্ষতির হার, ক্ষতির হার, ক্ষতির হার 12%। এখন আমরা লিখব যে 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, সরি 12% ক্ষতিতে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 ইংলিশ হবে 100, 12% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12, 88 টাকা। এখানে 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে মানে বোঝাচ্ছে যে একটা দ্রব্য 100 টাকায় ক্রয় করলে, 100 টাকায় ক্রয় করে 88 টাকায় বিক্রয় করেছে, 12%, 100 টাকায় বিক্রয়, বিক্রয় মূল্য 88, বিক্রয় মূল্য 88। এখন আমরা লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে 100 টাকা, ক্রয় মূল্য হবে 100 টাকা। এখন লিখব যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 88, 100 ভাগ 88 টাকা। এখন ক্রয় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 264 টাকা হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য 264, 100 গুণ 264 ভাগ 88 টাকা, 88 টাকা। এখন আমরা এটা যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলি, এটা আমাদের হবে 300 টাকা। বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে ক্রয় মূল্য হবে 300 টাকা। এটাই হলো গিয়ে আমাদের আনসার। তো এখন আমরা 2 নাম্বার প্রশ্নটি সলভ করলাম, তারপরে আমরা এরপরের কোয়েশ্চনটি সলভ করব, এরপরের কোয়েশ্চনটি সলভ করব। শুরু হয়েছে না? ওকে, এখন আমরা সলভ করব নেক্সট কোয়েশ্চনটি। নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে f of x equal x cube plus 3x square plus x plus 9 এবং বলা হয়েছে এবং f of minus 3 equal 0, f of minus 3 equal 0 হলে a এর মান নির্ণয় হলে এর মান নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে হলে
আমাদের এই শর্তটি প্রথমে লিখতে হবে। আমরা লিখব প্রশ্ন মতে f of -3 equal 0। আর এর উপরে আমরা লিখবো যে দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি না, দেওয়া আছে লিখবো প্রথমে, দেওয়া আছে f of x equal x³ + 3x² + ax + 9, এটা লিখবো। তো প্রশ্ন মতে বলা হয়েছে f of -3 equal 0। তো f of -3 আমরা f of x এর বদলে ax এর বদলে -3 বসাবো। -3 whole cube plus 3 into -3 whole square plus a into -3 plus 9 বা চিহ্ন দেব, তারপর এখানে 0 আছে 0 দেব। -3 whole cube, -3 দিয়ে হোল কিউব করলে -27, এটা 3 3 9 আর 3 3 9, এটা হবে 3 3 9 3 9 27 হবে, প্লাসে মাইনাসে -3 প্লাস 9 ইকুয়াল 0 হবে। এখন এইটা প্লাসে মাইনাসে কাটা, এখানে থাকবে -3a প্লাস 9 ইকুয়াল 0। এখন এইটা যাবে এই দিকে, +9 থাকবে এইদিকে, এটা এবার গেলে প্লাস হবে, প্লাস মাইনাসটা পাশ বদল করলে প্লাস হবে, +3। এখন আমরা পাশ বদল করব, 3a ইকুয়াল 9। এখন এ জায়গা থাকবে, এটা গুণ আকারে আছে, 9 এইদিকে গেলে ভাগ হয়ে যাবে 3, সুতরাং a ইকুয়াল 3। এটাই আমাদের আনসার। তো আমরা নেক্সট কোয়েশ্চন এটা সলভ করব। তো 6 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে a ইকুয়াল 2 3, a ইকুয়াল 2 3, a ইকুয়াল 2 3, b ইকুয়াল 3 4, b ইকুয়াল 3 4, c ইকুয়াল x y, c ইকুয়াল x y হলে a বাদ b ইন্টু c নির্ণয় করো। তো আমরা এটা হলো দিয়ে চল বরাবরের মতো প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়াল 2 3, b ইকুয়াল 3 4, c ইকুয়াল x y। এখন আমরা এইটা লিখব প্রথমে, a বাদ b বা a মাইনাস b, a বাদ b এখন দিয়ে লিখব। এখন a বাদ b, a হলো গিয়ে 2 3 বাদ b হলো গিয়ে 3 4। এই চিহ্নটি মানে এটা বিয়োগ চিহ্ন বোঝায়, তো এখান থেকে 3 যাবে বিয়োগ, আর কোনোটি বিয়োগ যাবে না, 2 থাকবে। এখন আমরা a বাদ b সাথে c গুণ দেব, সুতরাং a বাদ b ইন্টু c, a বাদ b আমরা পেয়েছি 2 ইন্টু c পেলাম আমরা xy। তো এখন আমরা লিখব যে 2x
এইটাই হলো গিয়ে আমাদের মেইনের আনসার। তো আমরা পরের কোয়েশনটি সলভ করব। পরের কোয়েশনটি হলো পরের কোয়েশনে বলা হয়েছে যে পি কিউ 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন পি কিউ মাইনাস কিউ কিউব পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি ইন্টু পি মাইনাস কিউ হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তো আমরা প্রথমে লিখবো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এখানে যেহেতু লিখবো যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতি তাই এখানে আমরা লিখবো পি বাই কিউ বাই আর বা কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তো আমরা কিউ স্কোয়ার ইকুয়াল পি আর লিখবো। এটা আমরা পেলাম পি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তারপর আমরা প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখবো। দেওয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি ইন্টু পি মাইনাস কিউ। তো এখন আমরা এটা পি কিউব মাইনাস কিউ কিউবের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। এই অনুসিদ্ধান্তটি হবে পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউব পি স্কোয়ার প্লাস পি কিউব পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার নিচে যা আছে তাই লিখবো পি প্লাস কিউ প্লাস আর এখানে লিখবো পি ইন্টু পি মাইনাস কিউ। এখন উভয় পক্ষকে আমরা পি মাইনাস কিউ দ্বারা ভাগ করবো। উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে এটা কাটাকুটি যাবে। উপরে থাকবে পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, নিচে থাকবে পি প্লাস কিউ প্লাস আর এখানে শুধু থাকবে পি। আমরা বা চিহ্ন দেবো। আমরা এখানে লিখবো উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করে পাই। তো উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলাম। তারপর আমরা আর গুণ করবো। এটার সাথে এটা এটার নিচে মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা দাঁড়ায় থাকবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর এটার সাথে গুণ হবে। আমরা লিখবো যে পি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর বা চিহ্ন দেব। এখানে আমরা পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার লিখবো। এখানে হবে এটার সাথে
পি কিউব পি স্কোয়ার হবে প্লাস পি কিউব প্লাস পি আর। তো আমরা উভয় পক্ষকে এটা বাদ যাবে, পি কিউব বাদ যাবে, পি স্কোয়ার বাদ যাবে উভয় পক্ষ থেকে। এখানে শুধু থাকবে সুতরাং কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তো সবশেষে আমরা লিখবো যে আমরা এটা তো পেলাম, সবশেষে আমরা লিখতে পারি যেহেতু কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, তাই আমরা লিখতে পারি যেহেতু কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, যেহেতু পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার ইকুয়াল পি আর, কিউ স্কোয়ার সলিউশন যে ওকে। যেহেতু কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, সেহেতু আমরা লিখতে পারি সেহেতু পি বাই কিউ, কিউ বাই আর। সুতরাং সবসময় আমরা সুতরাং লিখবো, সুতরাং কোন জায়গায় লেখা যায় এখানে, সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ওকে, তো এটাই ছিল আমাদের 6 নম্বর প্রশ্ন। তারপর আমাদের আর 4টি কোয়েশ্চন রয়েছে। তো আমরা 4টি কোয়েশ্চন সলভ করব। ওকে, তো এখন আমরা সলভ করব এর পরের কোয়েশ্চনটি। দান থেকে উৎপন্ন ছালের অনুপাত 4:3 এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। সমপরিমাণ দান ও গম থেকে উৎপন্ন ছাল ও সুজির অনুপাত নির্ণয় করো। তো আমরা দানের অনুপাত দেওয়া আছে আর সুজির অনুপাত দেওয়া আছে। আচ্ছা, দানের অনুপাত আমরা যদি দানের অনুপাত 4 কেজি হয়, তে দান থেকে উৎপন্ন চালের অনুপাত হইব 3 কেজি। আর গমের অনুপাত যদি 5 কেজি হয়, গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4 কেজি। এইভাবে আমরা বুঝতে পারি। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে সেকেন্ড তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে দান ও দান থেকে উৎপন্ন ছালের অনুপাত 4:3 এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। তারপরে আমরা দেখব যে তারপর আমরা মনে করি লাগবে না। তারপর আমরা 4 এবং সাইন এখানে দানের পরিমাণ নির্দেশক সংখ্যাটি 4 এবং গমের পরিমাণ নির্দেশক সংখ্যাটি 5। এখানে দানের পরিমাণ নির্দেশক সংখ্যাটি এখানে আছে 4। গমের পরিমাণ নির্দেশক সংখ্যাটি কত?
5। তারপর এই দুইটার লসাগু, সুতরাং এদের লসাগু সুতরাং আমরা লসাগু নির্ণয় করব। সুতরাং লসাগু আমরা পাবো 4:5। লসাগু এভাবে নির্ণয় করে, এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এজন্য এটা এই দুইটা গুণ হয়ে 20 হবে। তো আমরা লসাগু নির্ণয় করলাম। এরপর এখানে লিখবো যে দান ইস্টু ছাল ইকুয়াল দানের অনুপাত লিখে সাইড। তারপর নিচে লিখবো যে গম অনুপাত সুজি। এখানে হবে গিয়ে 5:4। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে সমপরিমাণ ধান, আমাদের সমপরিমাণ ধান এবং চাল, ধান এবং গম, সমপরিমাণ ধান এবং গম নির্ণয় করতে হবে। এই সংখ্যা দিয়ে এই 4কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 4কে আমরা যদি 5 দিয়ে গুণ করি ইস্টু, এটা যেহেতু 5 দিয়ে গুণ করেছি, 3কেও আমরা 5 দিয়ে গুণ করব। এখানে হবে 20:15। আবার এখানে যদি আমরা 20 এই গমকে 20 করতে চাই, গমের অনুপাতকে, তাহলে আমরা 4 দিয়ে গুণ করতে হবে আমাদের। 4:4 তাহলে এখানে হবে 20 16। তো এখানে আমরা লিখতে পারি যেহেতু ধান এবং গমের পরিমাণ সমান, যেহেতু ধান এবং গমের পরিমাণ সমান, অর্থাৎ এখানে আমরা বেগের দিয়ে লিখব 20 একক। তাই চাল ও সুজির অনুপাত, সরাসরি লেখা যাবে, এবং এইটির অনুপাত আমরা নির্ণয় করলাম 15। সুতরাং আমরা লিখব যে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত। সুতরাং চাল ও সুজির অনুপাত 15:16। এটাই হলো আমাদের আনসার। তো আমরা আনসার পেলাম 15:16। তারপরের প্রশ্নটি এখন আমরা সলভ করব। স্টার্ট হয়েছে।
এরপরের পজিশনটি হলো গিয়ে কোন এগুলা বলা হয়েছে কোন এ বি সি কোন এ বি সি এ এটা কোন না তো এটা ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি এবং কোণ এ সি বি ইকুয়াল থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। তো আমরা এটা সলভ করতে হলে প্রথমে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি এঁকে নেব। তো আমরা প্রথমে চিত্রটি এঁকে নেব। এখানে এইটাকে যদি আমরা 90 ডিগ্রি ধরে নিই, 90 ডিগ্রি কোণ বি এটা হবে বি, এটা যদি এ দেই এটা সি দেই, এখানে বলা হয়েছে যে কোণ এ সি বি ইকুয়াল থিটাতে মাঝখানে যেটি রয়েছে এটাকে আমরা থিটা দেব। তো আমরা জানি যে সাইন থিটা এখানে আমরা লিখবো যে দেওয়া আছে, এগুলো লিখলে দেওয়া আছে কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, ত্রিভুজ এ বি সি এ কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি এবং দিয়ে লিখবো যে এ সি বি ইকুয়াল থিটা। তো আমরা প্রথমে লিখবো যে আমরা জানি এখানে লিখি, এখানে না লেখাচ্ছে আমরা জানি সাইন থিটা মানে হলো কি সাগরে, সাইন থিটা সাগরে লবণ অনেক, লবণ মানে হলো গিয়ে লম্ব, অনেক মানে অতিভুজ। এখানে লম্ব হলো গিয়ে সাইন থিটা লম্ব হলো গিয়ে এবি, অতিভুজ হলো গিয়ে এসি। cos থিটা খবরে ভূত ভূমি অনেক অতিভুজ। তো এখানে ভূমি হলো গিয়ে ভূমি বিসি, অতিভুজ হলো গিয়ে এসি। তো এখন আমরা দেখতে পারি জ্যামিতি থেকে আমরা লিখতে পারি, আমরা জানি যে কোনো দুটি আমরা জানি সমকোণী, এখানে সমকোণী লেখা লাগবে
জ্যামিতি থেকে আমরা জানি সমকোণী, জ্যামিতি থেকে আমরা জানি সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার তৃতীয় বাহু থেকে বৃহত্তর। তো আমরা লিখতে পারি তাই সেহেতু ত্রিভুজ ত্রিভুজ ABC AB প্লাস BC গ্রেটার দেন AC। AB প্লাস BC, এখন উভয় পক্ষকে আমরা AC দিয়ে ভাগ করব। এই উভয় পক্ষকে আমরা AC দিয়ে ভাগ করলে AB প্লাস BC ভাগ AC গ্রেটার দেন AC বাই AC। এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে AC দিয়ে ভাগ করে, এখানে আমরা লিখতে পারি AC মানে এই দুইটির নিচে AC রয়েছে AB বাই AC প্লাস BC বাই AC। এখানে AC কেটে যাবে, থাকবে শুধু 1। এখানে আমরা AB বাই AC সমান লিখেছি sin থিটা, আর BC বাই AC সমান লিখেছি cos থিটা। AB বাই AC সমান sin থিটা, BC বাই AC সমান cos থিটা। তে আমরা লিখব এটা সমান sin থিটা প্লাস এটা সমান cos থিটা গ্রেটার দেন 1। তো এখানে আমাদের এইটি প্রমাণ করতে বলা হয়েছে, আমরা প্রমাণ আমরা লিখব প্রুভড। এটাই ছিল আমাদের আনসার। তারপরের কোয়েশ্চনটি সলভ করব। এরপরে আমাদের বলা হয়েছে একটি সমবৃত্তভূমি বেলনের সমবৃত্তভূমিক বেলনের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। বেলনটির ভূমি ব্যাসার্ধ নির্ণয় করুন। বেলনটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। বেলনটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখন আমরা
ব্যাসার্ধ নির্ণয় করব। প্রথমে আমরা দেখব যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 150 আর উচ্চতা 8 সেন্টিমিটার। আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল 150। এখানে আমি একটু শর্টকাট লিখতেছি, সমবৃত্তভূমিক বেলনের বক্রতার ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। উচ্চতা লিখব, উচ্চতা 8 সেন্টিমিটার। এখন লিখব যে মনে করি বেলুনটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল আর সেন্টিমিটার। আমরা জানি সমবৃত্তভূমিক বেলনের বক্রতার ক্ষেত্রফলের সূত্র। আমরা জানি সমবৃত্তভূমিক বেলনের বক্রতার ক্ষেত্রফল ইকুয়াল 2 পাই আর এইচ। এখন আমরা প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, আর এখানে উদ্দীপকে বলা হয়েছে ক্ষেত্রফল 150। আমরা প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইকুয়াল 150 লিখতে পারি। তারপর আমরা এখানে এইচ এর মান বসাবো। এইচ এর মান দেওয়া আছে 8, 2 পাই আর ইনটু 8 150। এখানে আমরা দেব 150, 2 8 এ 16 পাই আর ইকুয়াল 150। এখানে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল 16 এবং পাই এদিকে আছে গুণ আকারে, এইদিকে গেলে হবে ভাগ। 150 ভাগ 16 পাই। এখানে যদি আমরা 150 এখানে লিখতে পারি যে বা আর ইকুয়াল 150 16 আর পাইরে গুণ করলে কত হবে? 16 আর পাই গুণ করলে 50.2656 50.2656। তারপর 150 কে 50.2656 দ্বারা ভাগ করলে থাকবে 2.28 সেন্টিমিটার, 2.98 সেন্টিমিটার। সুতরাং আর ইকুয়াল 2.98 সেন্টিমিটার। এটাই হলো গিয়ে আমাদের ব্যাসার্ধ তথা আর। এখানে ব্যাসার্ধ আমরা মনে করে নিয়েছিলাম আর আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম। এটাই হলো আমাদের আনসার। তারপরের কোয়েশ্চনটি আর একটি মাত্র কোয়েশ্চন রয়েছে, দেখা মোট 26 সংক্ষিপ্ত প্রশ্নের আর একটি মাত্র প্রশ্ন রয়েছে। এর পরের কোয়েশ্চনটিতে বলা হয়েছে একটি ত্রিভুজের
একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, তারপর এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার 50 বর্গ সেন্টিমিটার। বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। এটি হলো কি আমাদের প্রশ্ন। তো এখন আমরা এটার সমাধান করব। তো সব সময় মতো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো লেখো। দেওয়া আছে ত্রিভুজটির ন্যায়, দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য A = 20 সেন্টিমিটার, B = 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 50 সেন্টিমিটার। ক্ষেত্রফল আমরা পেলাম 50 সেন্টিমিটার। এখন আমরা বলা হয়েছে দুইটি বাহু দুইটি অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে। আমরা ধরি যে মনে করি অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল থিটা। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এখানে লিখবো আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হাফ AB sin থিটা। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এইটা সমান ক্ষেত্রফল এইটা সমান এইটা, ক্ষেত্রফল হাফ AB sin থিটা ইকুয়াল 50। এখানে আমরা বা দিয়ে এখানে আমরা এর মান বসাবো। এর মান আমরা পেয়েছি 20, এর মান পেয়েছি 10 sin থিটা ইকুয়াল 50। তো এখানে আমরা
এখানে আমরা 20কে হাফ দিয়ে গুণ করলে থাকবে 10, 10 প্লাস 10, 10 প্লাস 10 সাইন থিটা ইকুয়াল 50। তারপর 10 দিয়ে 10টা গুণ করলে থাকবে 100, 100 সাইন থিটা ইকুয়াল 50। তো এখন আমরা সাইন থিটা থাকবে নিজের জায়গায় 50 যাবে, 50 ভাগ 100। এই যে 100 রয়েছে এটা গুণ সম্পর্ক আছে, এটা এবার এদিকে গেলে হবে ভাগ। তো এখানে থাকবে সাইন থিটা, এখানে থাকবে এখানে সাইন থিটা ইকুয়াল 50কে এটা 50কে 50 দিয়ে একবার কাটলে থাকবে 1, আর 50কে 100কে 50 দিয়ে কাটলে থাকবে 2, এখানে থাকবে হাফ। তো আমরা জানি যে সাইন হাফ ইকুয়াল 30 ডিগ্রিতে আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। আমরা জানি যে সাইন হাফ ইকুয়াল সাইন 30 ডিগ্রি। এখানে সাইন উভয় পক্ষে কাটা যাবে, তো এখানে থাকবে সুতরাং থিটা ইকুয়াল 30 ডিগ্রি। সবশেষে আমরা লিখব যে বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণের মান এই 30 ডিগ্রি। এটাই হলো আমাদের আনসার। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2026-এর সংক্ষিপ্ত। তো এটি ছিল আমাদের ঢাকা বোর্ড 2026-এর সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে।